Hello dear students and my dear viewers, welcome you all to my YouTube channel English Hospital 24 and my Facebook page English Education. So today I'm gonna share an excellent video lesson with you, and this video lesson is all about right more verbs, and I will solve SSC board question from 2023 SSC exam held in Bangladesh. So now I will show you what are the shortcut techniques, what are the tricks and techniques, what are the hidden techniques behind this question by which you can answer the question correctly and properly in your examination hall. So if I say in Bengali for the students of Bangla language, তো আজকের যে ভিডিও লেসনটি তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে 2023 সালে বাংলাদেশের এসএসসি পরীক্ষায় যে রাইট ফর্ম ভার্ব আসছে সেখান থেকে আমি এখানে একটি বোর্ড কোশ্চেন সিলেক্ট করেছি, সেটা ঢাকা বোর্ড 2023। এই কোশ্চেনটি আবার রাজশাহী বোর্ড 2023-তেই আবার আসছে, বাট সেখানে একটু ভিন্ন রয়েছে, মোটামুটি সেম, দু একটা কোশ্চেন ভিন্ন, যার কারণে এখানে দুটো আমরা একসাথেই সিলেক্ট করেছি যে এই দুই বোর্ড একসাথে সমাধান করছি। তো এটা সমাধান করার জন্য সর্বপ্রথম তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে যে বক্সে যে শব্দগুলো থাকে, সাধারণত আমাদের বক্সের শব্দগুলোকে আমাদের ক্লু দেওয়া থাকে, অনেক সময় ক্লু ব্র্যাকেটের মধ্যে দেওয়া থাকে, আবার অনেক সময় ক্লুগুলো উপরে বক্সেও দেওয়া থাকে। যেখানেই দেওয়া থাকুক প্রথমে আমরা সেই শব্দগুলো, যে শব্দ ক্লুতে দেওয়া আছে সেগুলো অর্থ করব। এবং অব্যয় অর্থ আমরা জানি মান্য করা, পালন করা, মেনে চলা। হ্যাম্পার অর্থ বাধা দেওয়া বা বিঘ্ন সৃষ্টি করা, ক্ষতি করা। হ্যাভের অনেক অর্থ রয়েছে। রেফার অর্থ কোনো কিছু বলতে বোঝানো। রিফ্লেক্ট অর্থ কোনো কিছু প্রতিফলিত হওয়া। এনশিওর অর্থ নিশ্চিত করা। রিকোয়ার অর্থ প্রয়োজন হওয়া। বি হচ্ছে অক্সিলারি ভার্ব এমইজি আর ওয়াজওয়ার। আবার বি হচ্ছে হওয়া, হওয়া বোঝাতেও বি ব্যবহৃত হয়। আই ওয়ান্ট টু বি ডক্টর, আমি ডাক্তার হতে চাই, এই যে হওয়া, বি। রেসপেক্ট অর্থ সম্মান করা, শ্রদ্ধা করা। এক্সপেক্ট অর্থ হচ্ছে আশা করা, হোপ। এখানে আমরা তারপরে যে কাজটি করব সেটা হচ্ছে পুরো প্যাসেজটির অর্থ করব। পুরো প্যাসেজটির অর্থ করে আমরা নির্ধারণ করব যে সামগ্রিকভাবে এখানে কোন সময়ের কথা আলোচনা করা হয়েছে। তো প্যাসেজটি আমরা একটু পড়ি। সোশ্যাল ভ্যালু, সামাজিক মূল্যবোধ, ড্যাশ টু কাস্টমস, বিলিভস, স্পেশাল প্র্যাকটিস অ্যান্ড নর্মস। ইট ড্যাশ দ্য কালচার অফ নেশন। It dash great educative value in our life. In the past, people were very much conscious of dash social value in each and every walk of life. Earlier, each and every person dash very careful. এখানে দুটো কথা আমরা যেটা দেখতে পাচ্ছি, দুটি লাইন অতীতের চলে গিয়েছে। প্রথম দিকের কথাগুলো কিন্তু ইন জেনারেল সবসময়ের কথা, বাট এই দুইটা লাইনে এসে অতীতের দিকে তাকানো হয়েছে। পরের আবার লাইনটাতে কি বলছে, বাট অ্যাট প্রেজেন্ট, কিন্তু বর্তমানে, এখানে আবার প্রেজেন্টে চলে আসছে। আওয়ার সোশ্যাল ভ্যালু ইজ ইন এ গ্রেট থ্রেট। ইয়ং পিপল ডু নট জাস্ট ডিউ রেসপেক্ট বাট ডিউলি টু দেয়ার এল্ডার্স, দ্যাট রেজাল্ট ইন সোশ্যাল ডিগ্রেডেশন। অ্যাজ এ রেজাল্ট পিচ অ্যান্ড অর্ডার অ্যান্ড ডিসেন্ট লাইফ আর গ্রেটলি ড্যাশ। সো দ্যাট মিনস আমরা এখানে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে পুরোটাই প্রেজেন্টের কথা বলেছে, সাময়িক সময়ের কথা, শুধু এখানে দুটো লাইনের মধ্যে বা দুটো সেন্টেন্সের মধ্যে অতীতের একটু স্মৃতিচারণ করা হয়েছে। তারপরে যে কাজটি তোমাদেরকে করতে হবে এটা সমাধান করার জন্য সঠিকভাবে, সেটা হচ্ছে প্রত্যেকটি সেন্টেন্সের আবার অর্থ করতে হবে পৃথকভাবে। অর্থ করে যে শব্দটি ওখানে বসবে সেই শব্দটি প্রথমে সিলেক্ট করতে হবে, তারপরে রাইট ফর্ম ভার্ব এবং টেন্সের সূত্র প্রয়োগ করতে হবে, সর্বশেষ কাজ করতে হবে সেটা হচ্ছে অ্যাক্টিভ না প্যাসিভ ভয়েস, সেটা চিন্তা করে তারপরে বসাতে হবে। তো প্রথমে আমরা যদি প্রথম যে সেন্টেন্সটা অর্থ করি সেটা হচ্ছে সোশ্যাল ভ্যালু ড্যাশ টু কাস্টমস, সামাজিক মূল্যবোধ যে সেটা হচ্ছে কাস্টমস, প্রথা, রীতিপ্রথা, বিলিফস, বিশ্বাস, স্পেশাল প্র্যাকটিস, বিশেষ করে অনুশীলন, নর্মস এবং রীতিপ্রথা, এগুলোকেই বোঝায়। এটাই কিন্তু এখানে অর্থটা দাঁড়ায়। সামাজিক মূল্যবোধ বলতে বোঝায় কাস্টমস, বিলিফস, স্পেশাল প্র্যাকটিস অ্যান্ড নর্মস, আচার আচরণ মানুষের যেগুলো রয়েছে, সামাজিক যে বিশ্বাস, তারপর হচ্ছে রীতিনীতি, এগুলোকেই বোঝায়। তার বোঝানোর ইংলিশ কোনটা, সেটা হচ্ছে রেফার। তার মানে আমরা বুঝতে পারলাম রেফার শব্দটি এখানে বসবে, তাহলে আমি রেফার শব্দটি বসালাম, রেফার। এখন আমরা টেন্সের সূত্র প্রয়োগ করে দেখলাম এটা হচ্ছে একটা সংজ্ঞা দিয়েছে। সংজ্ঞা তো অতীত হতে পারে না, সংজ্ঞা সবসময়
প্রেজেন্ট হয়। তারপরে এখন আমরা দেখবো সাবজেক্ট, যেহেতু আমরা বুঝলাম প্রেজেন্ট হচ্ছে, তো প্রেজেন্ট হলে সেই সময় দেখতে হবে সাবজেক্ট কোন পার্সন কোন নাম্বার। সোশ্যাল ভ্যালু হচ্ছে থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার। যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় এবং সেন্টেন্স যদি হয় প্রেজেন্টেন্স হয়, তাহলে এখানে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। তাহলে রেফার্স, সোশ্যাল ভ্যালু রেফার্স টু, অনেকে শুধু রেফার্স লিখে দেয়, বাট এস যুক্ত করতে হবে, সেটা বোঝে না। এবং সর্বশেষ যে কাজ সেটা হচ্ছে অ্যাক্টিভ না প্যাসিভ। এটা হচ্ছে একটি সংজ্ঞা, এটা অবশ্যই সংজ্ঞাগুলো অ্যাক্টিভ আকারে এখানে দেওয়া রয়েছে, সুতরাং এটাকে আর প্যাসিভ করার কোনো প্রয়োজন হবে না। অ্যাক্টিভ যখন করব তখন দেখব যদি প্রেজেন্ট টেন্সের হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সাথে এস বাই যোগ করতে হবে। তাহলে সোশ্যাল ভ্যালু রেফার্স টু কাস্টমস, বিলিভস, স্পেশাল প্র্যাকটিস অ্যান্ড নর্মস। ইট ড্যাশ দ্য কালচার অফ এ নেশন। এটা একটি জাতির সংস্কৃতিকে কি করে? এটা একটি জাতির সংস্কৃতিকে ধারণ করে, বাধা দেয়, না নিশ্চিত করে, না মেনে চলে, কোনটা? এর সবচেয়ে ভালো মিলে সেটা হচ্ছে রিফ্লেক্ট। এটা এই সামাজিক মূল্যবোধ হচ্ছে একটা জাতির সংস্কৃতির একটা প্রতিফলন। তাহলে রিফ্লেক্ট এটা হবে, এখানে আমরা বুঝলাম। তারপর এখানে সাবজেক্ট, এটা হলো প্রেজেন্ট টেন্স এবং সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানেও ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। এবং সেন্টেন্সটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, কারণ যেটাতে প্রতিফলিত হয় তার নামটাই শুরুতে রয়েছে। তাহলে ইট রিফ্লেক্টস দ্য কালচার অফ এ নেশন। ইট ড্যাশ গ্রেট এডুকেটিভ ভ্যালু ইন আওয়ার লাইফ। এটা আমাদের জীবনে অনেক শিক্ষণীয় মূল্য আছে। তার আছে বলতে বোঝালে সেখানে হ্যাভ বা হ্যাজ বসে, তাহলে এখানে যদি ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে অবশ্যই এখানে এই হ্যাজ বসবে। সিঙ্গুলারের সময় আমরা জানি হ্যাজ বসে, প্লুরালের সময় হ্যাভ বসে। তাহলে ইট হ্যাজ এ গ্রেট এডুকেটিভ ভ্যালু ইন ইয়ার লাইফ ইন দ্য পাস্ট। এই আমরা অতীতে চলে গিয়েছি, অতীত সময় নির্দেশক শব্দ এখানে দেওয়া রয়েছে, সুতরাং সেন্টেন্সটি পাস্ট টেন্স হবে। ইন দ্য পাস্ট, অতীতে পিপল ওয়ার ভেরি মাস কনসাস, মানুষ খুব সচেতন ছিল। অফ সোশ্যাল ভ্যালু ইন ইচ অ্যান্ড এভরি ওয়াক অফ লাইফ, জীবনের প্রতিটি ক্ষেত্রেই তারা সামাজিক মূল্যবোধকে কি করতে খুব সচেতন ছিল। তাহলে আমরা দেখি এখানে হ্যাম্পার করতে, না অবে করতে, না এনশিওর করতে, না রেসপেক্ট করতে। তাহলে কনসাস অফ, এখানে আমরা অবেটা বললেই বেশি ভালো হয়, কারণ মেনে চলতো, তারা জীবনের প্রতি ক্ষেত্রে সামাজিক মূল্যবোধকে মেনে চলত। এরপর আমরা রাইট ফর্ম ভার্বের সূত্র প্রয়োগ করব। এখানে রাইট ফর্ম ভার্বের সূত্র হচ্ছে যে টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশন থাকলে সেই প্রিপোজিশনের পরে যে ভার্বটি বসে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে এখানে হবে অবেইং, যে পিপল ওয়ার ভেরি মাচ কনসিয়াস অফ অবেইং সোশ্যাল ভ্যালু ইন ইচ ওয়াক অফ লাইফ, জীবনের প্রতিটি ক্ষেত্রেই তারা সামাজিক মূল্যবোধকে অনেক বেশি মেনে চলার ব্যাপারে সতর্ক ছিল বা সচেতন ছিল। টু ছাড়া অন্য প্রিপোজিশনের পরে ভার্ব বসলে আইএনজি হয়, বা টু যখন গ্রুপ প্রিপোজিশন হিসেবে থাকে তখন আবার সেই টু এর পরেও ভার্বের পরে আইএনজি হতে পারে, যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, গট ইউজ টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এই জাতীয় যে ফ্রেজগুলো রয়েছে। তবে ওই ক্ষেত্রে আরও একটা ভার্ব দেয়া থাকে। দেন হচ্ছে আর্লিয়ার, এই আর্লিয়ার বলতে বোঝায় অতীতে। অতীতে ইচ অ্যান্ড এভরি পার্সন, প্রত্যেক মানুষ, ড্যাশ ভেরি কেয়ারফুল অফ সোশ্যাল ভ্যালু, সোশ্যাল ভ্যালু সম্পর্কে খুব সতর্ক বা সচেতন ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি শূন্যস্থানের পরের শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। শূন্যস্থানের পরের শব্দ যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে শূন্যস্থানে বি ভার্ব বসে। তাহলে বি ভার্ব আমরা শুধু বি লিখবো না অ্যামিজার ওয়াজার লিখবো? এখানে অ্যামিজার ওয়াজার এর পাঁচটা যে কোনো একটি ব্যবহার করতে হবে। যদি এখানে অতীতের কথা বলছে তার মানে অ্যামিজার নিষিদ্ধ, এখানে অ্যামিজার বসতে পারে না। তাহলে ওয়াজ ওয়ারে কোনটি বসবে? ওয়াজ বসবে না ওয়ার বসবে? আমার এক স্টুডেন্ট ওয়ার লিখেছিল, বাট এখানে ওয়ার হবে না। কেন? কারণ যখন কোনো নামের পূর্বে এভরি থাকে বা ইস থাকে, তখন সেই নামটি হচ্ছে সিঙ্গুলার। তাহলে ইস অ্যান্ড এভরি পার্সন, প্রত্যেক মানুষ, তাহলে মনে রাখতে হবে সূত্র হচ্ছে ইস এবং এভরি যদি থাকে কোনো নামের পূর্বে, তাহলে সেই নামটি হচ্ছে সিঙ্গুলার। ইস অ্যান্ড এভরি পার্সন ওয়াজ ভেরি কেয়ারফুল, খুবই সতর্ক ছিল, অফ সোশ্যাল ভ্যালু, সামাজিক মূল্যবোধ সম্পর্কে। বাট অ্যাট প্রেজেন্ট, এখানে আবার আমরা প্রেজেন্টের সময় চলে আসছি। বাট অ্যাট প্রেজেন্ট আওয়ার সোশ্যাল ভ্যালু ইজ ইন আ গ্রেট থ্রেট, আমাদের সামাজিক মূল্যবোধ এখন বড় ধরনের হুমকির সম্মুখীন। ইয়াং পিপল, যুব সমাজ, ডোন্ট ড্যাশ ডিউলি টু দেয়ার এল্ডার্স, এল্ডার্স মানে হচ্ছে বয়োজ্যেষ্ঠ, বড়, বড়দেরকে ডিউলি মানে যথাযথভাবে বা সঠিকভাবে কি করে না? আঘাত করে, না হ্যাম্পার করে, না সম্মান করে, না প্রয়োজন হয়, না নিশ্চিত করে। সম্মান করাটাই এখানে মিলবে, তাহলে তারা সঠিকভাবে সম্মান করে না। সুতরাং এখানে রেসপেক্ট, ডু নট রেসপেক্ট,
পারফেক্ট টেন্স ছাড়া অন্য কোনো টেন্সের যদি নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে সেই নেগেটিভ সেন্টেন্সে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বসে। পারফেক্ট টেন্স যদি হয় তাহলে সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, নেগেটিভ হোক বা ইন্টারগেটিভ হোক। কিন্তু পারফেক্ট টেন্স ছাড়া অন্য যে টেন্সগুলো রয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিট হোক, পাস্ট ইনডেফিনিট হোক, এই ক্ষেত্রে যদি নেগেটিভ করা হয় অথবা ইন্টারগেটিভ করা হয় সেক্ষেত্রে মূল ভার্ব যেটি থাকবে সেই মূল ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসবে। এখানে রেসপেক্ট শুধু রেসপেক্টই বসবে। বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম মানে হচ্ছে একেবারে আসল চেহারা, এর সাথে কোনো কিছু যোগ বিয়োগ হবে না। তারপর হচ্ছে জি নাম্বার, ডিউলি টু দ্য এল্ডার্স দ্যাট রেজাল্টস ইন সোশ্যাল ডিগ্রেডেশন, সামাজিক যে অবক্ষয় সেটা সৃষ্টি করে। অ্যাজ এ রেজাল্ট এর ফলে পিস অ্যান্ড অর্ডার, শান্তি এবং শৃঙ্খলা অ্যান্ড ডিসেন্ট লাইফ, মার্জিত জীবন আর গ্রেটলি, এটা মারাত্মকভাবে কি হয়, তাহলে অবশ্যই নেগেটিভ কিছুর মাধ্যমে জীবন বা কোনো শান্তি বিঘ্ন ঘটবে। তাহলে হ্যাম্পার অর্থ বিঘ্ন ঘটা, তাহলে এটা আমরা লিখলাম হ্যাম্পার হবে। এরপর আমরা দেখব কোন টেন্স। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বি ভার্ব দেওয়া রয়েছে। তাহলে আমরা জানি বি ভার্ব বা অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের দুটো ফর্ম হয়। যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে আইনি যুক্ত হয়, প্যাসিভ ভয়েস হলে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে এখানে এই যে সোশ্যাল পিস এবং অর্ডার এগুলো বিঘ্ন হয় কার মাধ্যমে, তার নামটা কিন্তু এখানে দেয়া নেই। তো প্যাসিভ ভয়েসে যার মাধ্যমে কাজ হবে তাকে হয় উজ্জ্ব রাখা হবে অথবা তার নামটি শেষে দেওয়া হবে। সুতরাং যেহেতু এখানে কর্তা এখানে নেই, উজ্জ্ব রয়েছে, তার মানে হচ্ছে সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েস যদি হয় তাহলে বি ভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আর যদি অ্যাক্টিভ ভয়েস হতো তাহলে এখানে হ্যাম্পারিং হতো। যদি এটি প্যাসিভ ভয়েস তাহলে এখানে হ্যাম্পার্ড হবে। আর গ্রেটলি হ্যাম্পার্ড, মারাত্মকভাবে বিঘ্ন ঘটে। সো উইথ এ ভিউ টু, একটু আগে আমি বলেছিলাম যে টু এর পরেও কখনো কখনো আইন যুক্ত হয়, সেই টু এখানে চলে আসছে, উইথ এ ভিউ টু। তাহলে সো উইথ এ ভিউ টু ড্যাশ পিস অ্যান্ড অর্ডার ইন দ্য সোসাইটি সোশ্যাল ভ্যালু ইজ ড্যাশ। তাহলে এখানে উইথ এ ভিউ টু এর পরে কি কোনটি করার জন্য, সমাজের শান্তি শৃঙ্খলা কি করার জন্য, কি করার জন্য। তাহলে আমরা সমাজে শান্তি শৃঙ্খলা আশা করব না প্রয়োজন হবে না নিশ্চিত করব, এখানে নিশ্চিত করাটাই মিলবে। তাহলে উইথ এ ভিউ টু এনশিওরিং, কারণ উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে আইনজি হবে। উইথ এ ভিউ টু এনশিওরিং, নিশ্চিত করার জন্য, পিচ অ্যান্ড অর্ডার, শান্তি এবং শৃঙ্খলা ইন দ্য সোসাইটি, সমাজের সোশ্যাল ভ্যালু ইজ ব্যাডলি, সামাজিক মূল্যবোধ নিতান্তই, ব্যাডলি মানে নিতান্তই, খুব বেশি, নিতান্তই প্রয়োজন। তার প্রয়োজনের ইংলিশ হচ্ছে রিকোয়ার। এখানেও অক্সিলারি ভার্ব দেওয়া রয়েছে, তার মানে হয় এখানে আইনজি হবে অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এখানে এটাও প্যাসিভ ভয়েস, কারণ সামাজিক মূল্যবোধ নিতান্তই প্রয়োজন, কাদের প্রয়োজন তাদের নামটা এখানে নেই, সুতরাং এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েস যদি হয় তাহলে বি ভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, এখানে রিকোয়ার্ড হবে যেরকমটা এখানে হ্যাম্পার্ড হয়েছে। তাহলে ইজ রিকোয়ার্ড। উইদাউট সোশ্যাল ভ্যালু, সামাজিক মূল্যবোধ ছাড়া, উই ক্যানট ড্যাশ ডিসেন্ট কমফোর্টেবল হ্যাপি লাইফ, আমরা শান্তির জীবন, আরামের জীবন এবং মার্জিত জীবন, ভদ্র জীবন, সুখের জীবন কি করতে পারি না, আশা করতে পারি না। তাহলে আশা করার ইংলিশ হচ্ছে এক্সপেক্ট, এখানে হবে এক্সপেক্ট, এক্সপেক্ট। এখানে আমরা দেখতেছি মডাল অক্সিলারি ভার্ব রয়েছে ক্যানট। এই যে ক্যানট যখন থাকবে, ক্যানট, কুড নট, শ্যাল নট, শুড নট, মে নট, মাইট নট, মাস্ট নট, যেগুলি থাকুক এই মডাল অক্সিলারির ক্ষেত্রে, এই মডাল অক্সিলারি ভার্বগুলো যখন থাকবে সেখানে আমরা দেখব যদি সেন্টেন্সটি অ্যাক্টিভ হয় তাহলে এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, যদি সেন্টেন্সটি প্যাসিভ হয় তাহলে বি বসিয়ে তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হবে। যদি বি দেওয়া থাকে তাহলে শুধু পাস্ট পার্টিসিপল লিখলেই চলবে। অনলি ফর মডাল অক্সিলারি ভার্ব, ইন কেস অফ ইউজিং main verb after modal auxiliary verb, we will follow two structure. If the sentence is active voice, we will use base form of main verb. If the sentence is passive voice, we will have to use be and be3 of main verb. তো যদি প্যাসিভ হয় তাহলে বি বসাতে হবে, যদি বি দেওয়া থাকে তাহলে শুধু মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর যদি মডাল অক্সিলারি ভার্বের পরে সেন্টেন্সটি অ্যাক্টিভ হয় তাহলে শুধু বেস ফর্ম, দ্যাট মিনস আসল চেহারা লিখে দিলেই যথেষ্ট। এই ছিল আমাদের রাজশাহী বোর্ড এবং ঢাকা বোর্ডের 2023 সালে যে প্রশ্ন এসেছিল তার 10টি প্রশ্নের উত্তর এখানে আমি দিয়েছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এবং আমি যে শর্টকাট টেকনিকগুলোর কথা বলেছি, কোনগুলোর পরে আইনজি হয়, মডাল অক্সিলারি ক্ষেত্রে কীভাবে করতে হবে, বি ভার্ব অক্সিলারি ভার্বের পরে ভার্বের কয়টি ফর্ম বসে, কোন সময় কোন ফর্ম ব্যবহার করতে হবে, এগুলোই হচ্ছে শর্টকাট টেকনিক। এগুলোই হচ্ছে তোমাদের মনে রাখার বিষয়। অবশ্যই সেগুলো তোমরা মনে রাখবে এবং এগুলো তোমরা নোট খাতায় তুলে রাখবে, এবং এগুলো যদি তুমি শিখতে পারো, এভাবে করে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে পারো এবং প্র্যাকটিসের সময় এই যে কৌশলগুলো তোমার মেমোরিতে ধরে রাখতে পারো, তাহলে অবশ্যই রাইট ফর্ম অফ ভার্বে কিন্তু কারোরই ভুল হবে না।
but most of the students in SSC exam or SSC exam cannot get full marks. Only few of the students get full marks in right form verb, but in case of this question, most of the students don't get full marks. So I hope if you watch every video lesson of my YouTube channel, you will be able to ensure full marks in this topic or in this chapter, in this lesson, in this question. তো আজকে এখানে এই পর্যন্তই আমি এই বোর্ড কোশ্চেন দিয়ে শেষ করতে চাই, কারণ একাধিক বোর্ড কোশ্চেন যদি আমি এখানে সলভ করতে চাই তাহলে অনেক বেশি সময়ের প্রয়োজন হবে এবং অনেক বেশি তোমাদের ধৈর্য ধরে থাকতে হবে। তো আশা করছি যারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখেছো তারা এই যে আমি শর্টকাট টেকনিকগুলোর কথা এখানে বলেছি সেগুলো তোমরা ধরতে পেরেছো এবং সেগুলো শিখতে পেরেছো। তারপরে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আমি অনেক বিস্তৃত আলোচনার একটি ক্লাস এখানে দিয়েছি। সেই ক্লাস যদি তোমরা মিস করে থাকো তাহলে অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নেবে এবং খুঁজে না পেলে আমাকে জানাবে, আমি কমেন্টে তোমাদেরকে সেই কমেন্টের যে ভিডিওর লিঙ্ক সেটা সেখানে শেয়ার করে দেবো। So today I would like to finish here. Thanks for watching. Thanks to all.